সকল নারী বন্ধুদের অত্যন্ত প্রিয় সদস্য, যিনি ফ্যাসিস্ট সরকার যাকে গুম করেছিল এবং বাংলাদেশ থেকে সীমানা পার করে অন্য একটি রাষ্ট্রে নিয়ে ফেলে দিয়েছিল, যিনি জীবনের ঝুঁকি নিয়ে বিএনপির ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছে। আপনাদের সকলের প্রিয় কিনা বলেন তো একটু? আপনাদের সকলের অত্যন্ত প্রিয় বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সালাউদ্দিন আহমেদ, আল্লাহর অশেষ রহমতে যাকে আমরা ফিরে পেয়েছি। আজকে এই অনুষ্ঠান তিনি সঞ্চালনা করছেন, তিনিও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে অনেক কারাবরণ করেছেন। মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সুলতানা আহমেদ এখানে উপস্থিত আছেন। মহিলা দলের সহসভাপতি ইয়াসমিন আরাহা, নূরজাহান মাহবুব, জনাব নাজমুন নাহার বেবি, নীলুফার চৌধুরী মনি এবং মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জহিন খান, শাহানা আক্তার শানু সহ বিভিন্ন ইউনিট থেকে যে সকল নারী বোনেরা আজকে এই আনন্দঘন মুহূর্তকে উপভোগ করবার জন্য এখানে সমাবেত হয়েছে, তাদের সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, দলের তরফ থেকে শুভেচ্ছা। প্রিয় বোনেরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৭ বছর আগে যে বীজটি রোপণ করেছিলেন, সেই বীজটি প্রস্ফুটিত একটি গাছে পরিণত হয়েছে। সেই গাছটি আজকে ফুলে ফলে শোভিত হয়ে আছে। সেটি কি? বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। এই মহিলা দলের নারী নেত্রীরা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছেন। তারা নির্যাতনের শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন। নারী বোনদেরই যে ভূমিকা তারা রেখেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, সেটাকে অস্বীকার করবার কোনো জো নেই। সেই ভূমিকাকে সম্মান জানিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। প্রিয় বোনেরা আমার, মনটি খুবই খারাপ। দীর্ঘ ১৭ বছর আমরা লড়াই করেছি, আমরা জেল খেটেছি, মামলার শিকার হয়েছি, গুমের শিকার হয়েছি, আমাদের নেতাদেরকে গুম করা হয়েছে, শত শত মামলা দেওয়া হয়েছে। এত বড় একটি আন্দোলন, সেটিতে একদিনই সম্ভব হয়নি। ১৭টি বছর আমরা এই ঘানি টেনে নিয়ে গিয়েছি একটি সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যে একটি অনিবার্য পরিণতির দিকে গিয়েছিল, সেটির দিক নির্দেশনা দিয়েছিলেন আমাদের নেতা তারেক রহমান। সেই নেতৃত্বে যে খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু প্রিয় বোনেরা আমার, আপনারা খেয়াল করে দেখবেন, খুনি হাসিনা পালিয়ে গিয়েছে সত্য, কিন্তু তার যে লেসপেন্সারগুলি ছিল, তার যে গুন্ডা পান্ডারা ছিল, তার যে হেলমেট বাহিনী ছিল, তার যে চাপাতি বাহিনী ছিল, তারা কিন্তু সকলে পালিয়ে যায়নি। তারা এই স্বাধীন বাংলাদেশের বুকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে একটি শক্তি, এই অপশক্তির মহড়া কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে, যে ডাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হয়ে গিয়েছে, সেই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেখলাম যে জুলাই আগস্ট যে বিপ্লব অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই বিপ্লবের যে স্ফুলিঙ্গ, সেই স্ফুলিঙ্গের প্রতি বিদ্যাঙ্গলি প্রদর্শন করে একটি প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে যে গুপ্তঘাতক আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন যে আগামী নির্বাচনটি হবে এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, সেই অদৃশ্য শক্তি, সেই গুপ্তঘাতক আজকে প্রকাশ্যে এসেছে। সেই গুপ্তঘাতকেরা কালকে ডাকসুকে দখল করে নিয়েছে। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের টিচার মোনামি ম্যাম কালকে রেড হ্যান্ডেড কট হয়েছে। ওখানে তিনি সাদিক কায়েমের যে ব্যালট পেপারটি আগে থেকে চিহ্ন দেওয়া ছিল, ভোট দেওয়া ছিল, সেই ব্যালট পেপার সহ ছাত্ররা তাকে ধরেছে। কিন্তু সেই মতেই মোনামি ম্যাম কি করেছেন? আপনি জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, সেই শত শহীদের রক্তের প্রতি আপনি বেইমানি করেছেন, আপনি স্পর্ধা দেখিয়েছেন শহীদদের পরিবারের প্রতি।
আপনার এটা করা উচিত হয়নি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্টুডেন্ট হিসাবে আমি 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 একজন সাবেক স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের, সেই মাননীয় মোনামি ম্যাম এবং আপনাকে আইনের আওতায় এনে আপনার বিচার করা থেকে শহীদের রক্তের সাথে আপনি বেইমানি করেছেন। এই জুলাই আগস্ট অভ্যুত্থানে যেই শত শহীদেরা রক্ত দিয়েছে, সেই শত শহীদের রক্ত বৃথা যেতে পারে না। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা অনেক জুলুম, নির্যাতনের, নিপীড়নের শিকার হয়েছি। সেটাকে এভাবে ব্যর্থ হতে দিতে আমরা পারি না। প্রিয় বোনেরা আমার, আপনাদেরকে আরো সজাগ হতে হবে। আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান আপনাদেরকে নিয়ে, বাংলাদেশের নারী সমাজকে নিয়ে, যে 52% নারী সমাজ যারা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে কারা আসবে, সেই দায়িত্ব পরিচালনার দায়িত্বে কারা আসবে, সেটিকে নির্বাচন করবার জন্য আপনাদের ব্যাপক ভূমিকা আছে। আপনাদের ভূমিকার মধ্য দিয়ে আপনারা বাংলাদেশের আগামী দিনে কোনো গুপ্তঘাতকেরা যাতে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না পেতে পারে, সেই জন্য আপনাদেরকে কাজ করতে হবে। বিএনপি সেটিকে মাথায় রেখে নারী সমাজ যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে, তারা তাদেরকে সম্মান জানিয়ে আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আপনাদের প্রত্যক্ষ ভোটে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে বাংলাদেশের নারী সমাজের প্রতি সম্মান জানিয়ে বিএনপি 50 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দিবে। নারীদেরকে সম্মান জানিয়ে সেটি তিনি ঘোষণা দিয়েছেন। কেন? কারণ নারীরা যদি স্বাবলম্বী হতে পারে, নারীরা যদি নিজের পায়ে দাঁড়াতে পারে, তাহলে এই রাষ্ট্র এগিয়ে যাবে। নারী এই ব্যাপক শক্তিকে কল্পনার বাইরে রেখে কোনো রাষ্ট্র এগিয়ে যেতে পারে না। সেজন্যই তিনি এই ঘোষণা দিয়েছেন। আপনারা সকলে সচেতন থাকবেন যে গুপ্তঘাতক আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্বকে কুক্ষিগত করতে চায়, যারা ধীরে ধীরে ওই স্বৈরাচার, ওই ফ্যাসিবাদকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে, তাদের পায়ের আওয়াজকে আপনারা শোনার চেষ্টা করেন। সেটিকে শুনে আপনারা ঐক্যবদ্ধ থাকেন। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক নির্যাতনের শিকার হয়েছেন, অনেক জুলুমের শিকার হয়েছেন। তার প্রত্যক্ষ স্নেহ মমতায়, তার আদরে গড়ে তোলা এই তিনি দিনে দিনে এই মহিলা দলকে অনেক বেশি নিবিড়ভাবে তার মমতায় তিনি বাড়িয়ে তুলেছেন এই মহিলা দলকে। আমরা যারা আজকে এখানে মহিলা দলের রাজনীতি বা বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি, আমরা আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরম মমতায়, পরম স্নেহে বেড়ে উঠেছি। আজকে খুবই ভারাক্রান্ত হৃদয়ে আমি ওনার কথা স্মরণ করতে চাই। তিনি যদি আজকে এই মঞ্চে থাকতেন, আমাদের নিশ্চয়ই অনেক ভালো লাগতো। কি লাগতো না? তাহলে আমরা সবাই মিলে, আমি আমার বক্তব্য শেষ করবো, এখানে অনেক বক্তা আছেন যারা বক্তব্য রাখবেন, আপনারা অনেক সচেতন থাকবেন। একটা স্লোগান ধরেন, নেত্রী আছে। মহিলা দলকে সামনে এগিয়ে নিয়ে যিনি গিয়েছিলেন, সেই নেত্রী আছেন। খুনি হাসিনার বিরুদ্ধে যিনি একাই লড়ে গিয়েছেন মাথা উঁচু করে, সেই নেত্রী আছেন। কে সেই নেত্রী? খালেদা জিয়া। খালেদা জিয়া। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রদীপ্ত অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ প্রিয় সাথী বন্ধুরা, আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, আমার দুটি হাত, একটি হাত যদি বিকল থাকে তাহলে আমি দেশ এবং জাতির উন্নয়ন করতে পারবো না। আর বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠিত সময় বলতেন, জাতীয়তাবাদী মহিলা দল আমার রিজার্ভ ফোর্স, জাতীয়তাবাদী মহিলা দল আন্দোলন সংগ্রামের অগ্রণী ভূমিকা রাখে সর্বসময়। প্রিয় সাথী বন্ধুরা, আমাদের সঙ্গে আছেন রহিমা সিকদার, সদস্য নির্বাহী কমিটি লুৎফর আলম স্বপ্না, প্রচার সম্পাদক। আমাদের সঙ্গে আছেন শারমিন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক। মমতাজ জাফর, আহ্বায়ক সুস্তাপুর। আনোয়ারা বেগম, সদস্য সচিব গালগারিয়া। রিনা হাসান, সদস্য সচিব
সুমা খান, সদস্য সচিব, মুগদা থানা। প্রিয় সাথী বন্ধুরা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সহসভাপতি, কেন্দ্রীয় কমিটি নীলুফা চৌধুরী মণি, সাবেক এমপি। নীলুফা চৌধুরী মণি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় সংসদ আয়োজিত মহিলা দলের ৪৭তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে শ্রদ্ধেয় সভাপতি, আমাদের নারী নেত্রীদের অগ্রপথিক, আমাদের ভাবি, আমাদের অত্যন্ত প্রিয় নেত্রী জনাব আফরোজা আব্বাস, মঞ্চে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি মৃত্যুঞ্জয়ী নেতা, যিনি আমাদের মাঝে ফিরে আসবেন আমরা কখনো চিন্তাই করিনি। সেই মৃত্যুঞ্জয়ী নেতা, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, বিএনপির সবচেয়ে পরিশ্রমী কাজ, সংস্কারের কাজ যিনি করছেন রাত দিন পরিশ্রম করে, সেই নেতা জনাব সালাউদ্দিন আহমেদ। মঞ্চে উপস্থিত আছেন মহিলা দলের সাধারণ সম্পাদিকা, সাবেক এমপি জনাব সুলতান আহমেদ। মঞ্চে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেত্রী, সাবেক এমপি জনাব হেলেন জেরিন খান। মঞ্চে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেত্রী, মহিলা দলের নেত্রী জনাব নাজমুন নাহার বেগম। মঞ্চে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় নেত্রী, সাবেক ছাত্রনেত্রী, সাবেক এমপি শাম্মী আক্তার। মঞ্চে উপস্থিত আছেন আরো মহিলা দলের ভাইস প্রেসিডেন্ট নুরজাহান মাহবুব। মঞ্চে আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক এমপি মহিলা নেত্রী ইয়াসমিন আরা হক, নেওয়াজ হালিমা রানী। মঞ্চে উপস্থিত শাহনাজা আক্তার শানু সহ সামনে উপস্থিত নেতৃবৃন্দ, কানাডা থেকে এসছেন কানাডার সভাপতি নাজমা হক, সামনে মহানগর উত্তর দক্ষিণের বিপ্লবী সভাপতি, সাধারণ সম্পাদিকা এবং ঢাকা জেলার সহ মহিলা দলের সমস্ত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, বিদ্রোহী কবি বলেছিলেন, কোন কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। আজকের অনুষ্ঠান প্রমাণ করে প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই বিজয়ী লক্ষ্মী নারীরা। এই নারীরা ছিল বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারবার করে জয়ী হয়েছে। এই নারীরা আছে বলেই বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি আরো সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে, আরো সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। আজকে আমরা যদি পিছনের দিকে গতকালকে রাতের কথা চিন্তা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সময় শুধু নারীদের ভোট ছাত্র দলের মধ্যেই পড়ত। আজকে আমরা বলতে চাই, আজকে প্রধান অতিথি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুখোড় ছাত্র নেতা, এক সময় মেধাবী নেতা সালাউদ্দিন ভাই, আমাদের সেই দিন আবার এসেছে। আমাদের ওই জায়গাগুলো আবার হিসাব করতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন, দেশ আজ ভীষণ গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আজকে যে কতটা ষড়যন্ত্রে লিপ্ত, আমরা যখন ২১শে হলের দিকে তাকাই, মুক্তিযুদ্ধের একটা হলের নাম, সেই হলে যখন আমরা দেখি স্বাধীনতার পরাজিত শক্তিরা লাভ করে, আমরা ধিক্কার জানাই নিজেকে, ধিক্কারের হাতে সেইভাবে সারা দেশ ব্যস্ত হয়ে আছে, যারা কিন্তু ঘুমিয়ে আছে যে আমাদের ভালো কাজ করতে হবে। এই ভালো কাজ আমরা করতে না পারলে জাতীয় নির্বাচনের আবার ষড়যন্ত্রের মধ্যে আমাদের পড়তে হবে। শুধু নারীরা কাজ করলেই হবে না, নারীরা আপনাদের দিয়েই গেছে, কিছু চায় নাই। আপনারা ৫% দেন, 2% দেন, 1% দেন, নারীরা কিন্তু চুপি থেকেছে, তারা মায়ের জাত। এখনো নারীরা দিতে আগ্রহী, নারীরা এখনো দিতে চায়। আপনারা যদি নিজেরা না নিতে জানেন, তাহলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়েই থাকতে হবে, আমাদের এরকমই হবে।
সালাউদ্দিন ভাই, আপনাকে বলছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা অত্যন্ত নাজুক অবস্থায় আছি। যে কোনোভাবে হোক, যত পরিশ্রম করে হোক, আমাদের সেই জায়গায় আমাদের হৃত সাম্রাজ্য পুনরুদ্ধার করতে হবে। সেই পুনরুদ্ধার করার জন্য আমরা শুধু গড্ডালিকা গা ভাসিয়ে দিলে চলবে না। শুরু হোক আজকে থেকে আমাদের সেই প্রতিযোগিতা, শুরু হোক আজকে আমাদের সেই কাজ, যে কাজ 91 আমাদেরকে এনে দিয়েছিল চরমভাবে বিজয়, যে কাজ আমাদের 2001 এনে দিয়েছিল 200-র উপরে সিট, যে কাজ আগামীতেও আজকে নির্বাচন যখন হবে, আমরা তো অনেক কিছুই বুঝছি, কিন্তু এই যে ষড়যন্ত্র, সমস্ত ইসলামিক শক্তির সঙ্গে এই বাচ্চাদের ষড়যন্ত্র যখন একাকার হয়ে যাবে, আমি জানি না আমাদের অবস্থান কোথায় থাকবে। সেই জন্য বলছি, অত্যন্ত অত্যন্ত পরিশ্রম করে এবং সূক্ষ্ম দৃষ্টিতে আমাদের সবকিছু বিবেচনায় রাখতে হবে। যেমন বিবেচনায় রেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি যেমন দূরদর্শী ছিলেন, ঠিক তেমনই সৎ ছিলেন। একটা ভাঙা সুটকেস আর ছেঁড়া গেঞ্জির ভেতর থেকে যে শক্তি উৎপাদিত হয়েছিল, আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম জীবন্ত জিয়ার চেয়ে মৃত জিয়া অনেক শক্তিশালী। আজকে আমরা সেই জায়গায় ফিরে যেতে চাই। আমরা আবার আগামী দিনে বলতে চাই, জীবন্ত জিয়ার চেয়ে মৃত জিয়া অনেক বেশি শক্তিশালী। যে জিয়া স্মৃতি আমরা বহন করে বেড়াবো, সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেন উষ্টাগত না হয়, সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেন নিজেরা ঝগড়া দ্বন্দ্ব করে অন্যকে সুযোগ সৃষ্টি করে না দেয়। আজকে আমাদের যা অবস্থা ছিল, যে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি নিজের কথাও বলছি, যে শুধু কি তাদেরই দোষ? আমাদের মধ্যেও তো কিছু গ্রুপিং ছিল। সেই জায়গাগুলো আমরা উঠে যেতে চাই। সেই জায়গাগুলো আপনাদের মাধ্যমে আমরা আগামী দিনে পাস করতে চাই, অন্তত পক্ষে 50 নাম্বার পেয়ে পাস করতে চাই। আমরা 33-এ থাকতে চাই না, আমরা 100-তেও থাকতে চাই না। আজকে সেই দিন এসেছে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নারীর কথা বলতে চাই। সেই দিন যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীদেরকে পুরুষের পাশাপাশি কাজ করার জন্য বাইরে বের করেছিলেন, নারী এবং পুরুষ একসাথে কাজ করেছিলেন বলে আজকে কিন্তু 65% নারীরা মেডিকেল কলেজে পড়ে পুরুষের চেয়ে। পুরুষরা পড়ে 30%, নারীরা 65%। এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবদান। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের মাঝে নারীদেরকে সেই মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর করেছিলেন বলেই আমরা কিন্তু আজকে এখানে দুটো কথা বলার সুযোগ পাচ্ছি। আমরা কিন্তু শিক্ষার মুখ দেখেছি। আজকের দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই নারীর অবস্থান যদি আরো সামনে ক্রমবর্ধমান হারে বাড়ান, তাহলে আমরা কিন্তু আমাদের সন্তানরা, আমাদের মা বোনরা আরো অনেক দূর এগিয়ে যাবে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন অবৈতনিক শিক্ষা কার্যক্রম চালু করেছিলেন, আমাদের তারেক রহমান যেমন নারীদেরকে যে পরিবার যে ভাতাটা, যে আপনার রেশন কার্ডটা দেওয়ার জন্য 31 দফায় বলেছেন, আমরা চাই আমাদের জন্য সেইভাবে আপনারা চিন্তা করুন, যাতে আমরা সামনের দিনে বিএনপির পাশে দাঁড়াতে পারি, বিএনপির সাথে কাজ করতে পারি। প্রত্যেকটা নারী যেন বলতে পারে, টেকনাফ থেকে তেঁতুলিয়া সবাই বলে শহীদ জিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া সবাই বলে খালেদা জিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া সবাই বলে তারেক জিয়া। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ মনিকে। প্রিয় সাথী ও বন্ধুরা, যে গণতন্ত্রের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজার হাজার মাইল দূর থেকে বাংলাদেশের প্রতিটি নেতাকর্মীর সঙ্গে কথা বলেছেন, তাদের জাগ্রত করেছেন, সেই প্রকৃত গণতন্ত্র আমাদের এখনো প্রতিষ্ঠিত হয়নি। আমাদের সঙ্গে আজকে এই অনুষ্ঠানে আছেন ফারিয়া আক্তার মুক্তা, চকবাজার থানা আহ্বায়ক, সুমি আক্তার, কলাবাগান থানা সদস্য সচিব, রক্তা আক্তার, হাওয়া,
হাজারীবাগ থানা সিনিয়র সহসভাপতি মাহবুবা শেফি, হাজারীবাগ থানা, কোতোয়ালি থানা, ইরানি। প্রিয় সাথী ও বন্ধুরা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সহ সভাপতি, কেন্দ্রীয় কমিটি সাবেক এমপি নওয়াজ হালিমা আরলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা একটু ভাবি, 47 বছর আগে আমরা নারীরা রাস্তা আন্দোলন করব দেশের কল্যাণে, কিংবা এরকম একটা শান্ত পরিবেশে এত সুন্দর পরিপাটি সেজে এসে বসে থাকব, যিনি চিন্তা করেছিলেন মহান রব্বুল আলামিনের কাছে অসংখ্য অসংখ্য শুকরিয়া। তিনি একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো মহামানবকে আমাদের জন্য পাঠিয়েছিলেন। আজকে 9 তারিখ মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী। যে কথা হয়ে গেছে সেটা না বলি, শুধু এটি বলতে চাই যে আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা সত্যি অনেক ভাগ্যবান। আজকে আমাদের সম্মানিত সভানেত্রী আফরোজা আব্বাস, যিনি সারা বাংলাদেশকে মহিলাদের একক দুর্গ বানিয়ে ছাড়িয়েছেন, এবং তিনি হাসিনাকে পদত্যাগ করানোর জন্য মহিলাদেরকে যেভাবে উজ্জীবিত করেছিলেন, পুরুষ ভাইদের সবার নামে মামলা, নারীদের নামে মামলা ছিল। যেই ঘরে পুরুষকে ধরে নিয়ে গিয়েছিল সেই ঘরের নারীরা হয়েছিল নির্যাতিত। বাংলাদেশ একটি নির্যাতিত নারীদের স্থান বলে সারা বিশ্ব মানবতাবাদী যে নেতাকর্মীরা রয়েছিল তারা কিন্তু বাংলাদেশের দিকে তাকিয়েছিল কি হতে যাচ্ছে, সেটা এই বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কারণে। আজকে সবার সম্মানিত প্রধান অতিথি সালাউদ্দিন ভাই, আমাদের প্রিয় সালাউদ্দিন ভাই, তিনি স্থায়ী কমিটির সদস্য। তাকে ধরে নিয়ে গিয়েছিল, গুম করেছিল ফ্যাসিস্ট সরকার। তখন আমরা নারীরা প্রথম প্রতিবাদ করেছিলাম। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাচুরিয়া মহিলা দল সেই কর্মসূচি হাতে নিয়েছিল ভয়াবহ সময়ে। আমরা নারীরা সর্বদাই মাঠে আছি। আমাদের এই মঞ্চে যেমন আছে বসে আমাদের সঙ্গে অনেকগুলো সহসভানেত্রী, সাবেক এমপি, আমি নাম বললে দেরি হবে, আছেন আমাদের সাধারণ সম্পাদিকা সুলতানা আপা, যিনি উপস্থাপনা করছেন এই অনুষ্ঠান, এবং সামনেও আছেন অনেক বোনেরা যারা শুধু ত্যাগ করে এসেছেন, প্রচন্ড পরিশ্রম করেছেন, সন্তানকে তৈরি করেছেন একটি যুদ্ধের জন্য। আমাদের নেতা তারেক রহমান অনেক দূরে আছেন আমাদের থেকে, একটি চেয়ার আর একটি ঘর থেকে সমগ্র বাংলাদেশ সামাল দিচ্ছে। বাংলাদেশের সর্বোচ্চ প্রশংসিত দল যেটি, সেটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর তারই সমান প্রশংসার অংশীদার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। তিনি তার নির্দেশে চলছে, এবং তিনি মহিলাদের জন্য কি নির্দেশ দিয়েছেন, তিনি কিন্তু বলেছেন এবছর অনেক কঠিন বছর। বাংলাদেশের যতগুলো নির্বাচন হয়েছে, এই সামনে যে জাতীয় নির্বাচন হবে সেটি হবে ভয়াবহ। তাহলে বাংলাদেশের অর্ধেক নারী সমাজ আমরা যারা রয়েছি, আমরা তো ভোটের দিকেও অনেক এগিয়ে আছি। তাহলে আমরা আগে বলতাম যেই লাইনে, যেই কিউতে, যেই কেন্দ্রে কিউয়ে বেশি নারী ভোটার হয় সেই কেন্দ্রে বেশি ধানের শীষে ভোট পড়ে। কথাটা একেবারেই সত্যি। আর সে কারণে বেগম জিয়া কখনো হারেননি, যেখানে দাঁড়িয়েছেন তিনি সেখানে জয়যুক্ত হয়েছে। ধানের শীষের ভোটটা নারীদের জন্য একটা ব্যাংক স্বরূপ। সেই দুর্গে হাত দিতে যাচ্ছে কতিপয় বোরকাধারী বিশেষ সংগঠনের নারীরা এখনই ঘরে ঘরে যে বেস্ত কেনার নাম করছে। তাহলে দূরে বসে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন এবারের নির্বাচনটি হবে অনেক কঠিন নির্বাচন, ষড়যন্ত্রকারীরা বসে নেই, সেটার প্রমাণ অলরেডি আমরা পেয়ে যাচ্ছি প্রতিদিনের ঘটনায়। এমনকি কালকে ডাকসু নির্বাচনে আমাদের কি করণীয় আছে? আমরা তো নারী, আমরা ভোটার বেশি,
আমরা কি বসে থাকবো? কখনোই না। আমাদের অভিভাবক বেগম খালেদা জিয়া দীর্ঘদিন বাংলাদেশের নারীদের প্রতিরূপ হয়ে তিনি একাই জেল খেটেছেন। তার মতো এত কষ্ট পারিবারিক বন্দি থেকে পেরিয়ে তিনি যেই জায়গায় স্থান নিয়েছেন, সারা বাংলাদেশকে সারা পৃথিবী বাংলাদেশকে চেনে বেগম খালেদা জিয়ার নাম বলে। এই নামের প্রতি শ্রদ্ধা রেখে এক্ষুনি আমাদের আজকের এই প্রোগ্রাম থেকে শপথ নিতে হবে কিভাবে আবার ধানের শীষকে জয়যুক্ত করা যায়। বন্ধুরা, আজকে প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে কথা বলবার কথা ছিল, কিন্তু আমি আগাম ভোটের কথা বলছি। নারীরা কেন ভোট চাইবে? কেন নারীরা ভোট চাইবে অন্যান্য দল থেকে? তারা কেন আমাদেরকে উপযুক্ত মনে করবে? হ্যাঁ, এই নারীদেরকে আজকের অবস্থানে এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর তার সেই অবস্থানকে ধরে রাখার দায়িত্ব আজকে সকলে। আজকে আমরা এটা বলতে পারি আমাদের একটা 31 দফা আছে, যে দফাতে একাধারে নারীদের কথা বলা আছে। তার ফ্যামিলি কার্ড, তার কৃষি কার্ড, তার স্বাস্থ্য কার্ড, সমস্ত সম্পর্কে আমরা যদি মাত্র কয়েকটা পয়েন্ট নিয়ে আমাদের নারীদেরকে বোঝাতে পারি, তারা ধানের শীষের বিকল্প আর কি আছে বাংলাদেশে? বেহেশত আল্লাহর হাতে নির্ধারিত। কে বেশ যাবে, কে দোজখ যাবে, সেটা ভোট দিয়ে হয় না বন্ধুরা। কিন্তু একটা দেশের উন্নয়ন, উন্নতি, নারীর উন্নয়ন, তার কোলের শিশুর ভবিষ্যৎ নির্ভর করে একটি ব্যালটে সঠিক সিল দেওয়া। সেই কথা মাথায় রেখে আমরা যেন রাস্তায় বেরিয়ে পড়ি, এখনই সকল ষড়যন্ত্রের মোকাবেলা করি। এই হোক আমাদের আজকের প্রতিজ্ঞা। আমাকে পিছন থেকে বলা হচ্ছে সংক্ষেপ, তাই আমি এখানে ছেড়ে দিচ্ছি। আমরা ঘরে ফিরে আমাদের বাংলাদেশকে সোনার বাংলাদেশ দেখতে চাই। বাংলাদেশকে শস্য শ্যামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই। আমরা খালেদা জিয়ার উন্নয়ন, উৎপাদন এবং নারীর উন্নয়নের বাংলাদেশ দেখতে চাই। আমরা তারেক জিয়ার স্বপ্নের মা এবং বাবার স্বপ্নকে যুক্ত করে তার ভবিষ্যৎ পরিকল্পনায় বাংলাদেশকে পৃথিবীর মঞ্চে একদম শিখরে নিয়ে যেতে চাই। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ। ধন্যবাদ নেওয়াজ হালিমা আরবিকে। প্রিয় সাথী ও বন্ধুরা, আমাদের সঙ্গে উপস্থিত আছেন মহানগরের মহিলা দল দক্ষিণের মম আক্তার, রুনা আক্তার, শিল্পী, পুতুল, আপেল, হুসনারা হেনা, উত্তরের মহানগরের সাংগঠনিক সম্পাদক তাহমিনা শাহীন। প্রিয় সাথী ও বন্ধুরা, এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, সাবেক এমপি, অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর হেলেন জেরিন খান। বিসমিল্লাহির রহমানির রহিম। 47তম প্রতিষ্ঠা বার্ষিকী, আজকে আনন্দের দিন, ঠিক না? আপনারা কি আনন্দ উপভোগ করতে পারছেন? পারছি না। যদিও আমরা অনেকে সুন্দর সুন্দর ড্রেস পরে এসেছি, কিন্তু মনে ভীষণ জ্বালা। এই যন্ত্রণা শুরু হয়েছে দীর্ঘ 17 বছর আগে থেকে। দীর্ঘ 17 বছর। গতকালকে আপনারা জানেন আমরা দ্বিতীয় পার্লামেন্ট বলি, কারণ আমরা ছাত্র রাজনীতি করে যারা এসছি ওই পার্লামেন্টের স্বাদ ভীষণভাবে উপভোগ করেছি। ডাকসুর নির্বাচনে আমরাও ভীষণভাবে সবসময় অংশগ্রহণ করতাম, কিন্তু এবারে ডাকসুর নির্বাচনটি ভিন্ন রূপ ধারণ করেছে। আপনারা জানেন, আমি যেটা বলছিলাম 17 বছর আগে থেকে শুরু হয়েছে ষড়যন্ত্র। এই 17 বছরের জাতীয়তাবাদী দলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া। পাশাপাশি আমরা দেখেছি আরেকটি দল যারা ষড়যন্ত্রের মধ্য দিয়ে গতকালকে যাদেরকে ডিক্লারেশন দেওয়া হয়েছে, অর্থাৎ ডাকসুতে নির্বাচিত হয়েছে, তারা গুপ্ত রাজনীতি করেছে। ফ্যাসিস্টদের অনেকে বলে ছায়া তলে
আরো খারাপ ভাষায় বলে, আমি সেটা উচ্চারণ করতে চাই না। এরপরে দেখেন, সেই আমাদের ছাত্র দলের কোন নেতা কর্মী অথবা ছাত্র দলের কোন কর্মসূচি যখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে করতে গিয়েছে, ছাত্র দলকে নির্মমভাবে নির্যাতন করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, রক্তাক্ত করেছে, তারপরে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। আর এই গুপ্ত রাজনীতিরা তারা স্বৈরাচারের পেছনে থেকে তারা রাজনীতি করে গিয়েছে। এরপরে 2024 সালে যে 36 জুলাইয়ের মধ্যে দিয়ে বাংলাদেশে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা যেই বাংলাদেশকে মুক্ত করলাম, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিন্তু আমরা মুক্ত করতে পারি না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার নতুন আইন জারি হলো, বলল কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে নির্বাচন করা যাবে, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে রাজনীতি করা যাবে, হলে হলে রাজনীতি করা যাবে না। অথচ গুপ্তরা কিন্তু ঠিকই হলে অবস্থান নিয়েছে, তারা রাজনীতি করছে। এইভাবে ষড়যন্ত্র চক্রান্ত করে এবং হঠাৎ বলা নাই করা নাই একটা নির্বাচনের ডিক্লারেশন দিল, এটাও কিন্তু একটা ষড়যন্ত্র ছিল। কারণ আপনারা জানেন, লেভেল প্লেইং ফিল্ডের জন্য আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এই লেভেল প্লেইং ফিল্ড হয় নাই বিধায় বাংলাদেশে 2014, 2018 এবং 2024-এ ভুয়া নির্বাচন হয়েছিল। তারপরে দেখা গেল যে ডাকসুর নির্বাচন ডিক্লারেশন দেওয়া হল, কোনো কিছু না বুঝেই জাতীয়তাবাদী দল নির্বাচনকে স্বাগত জানিয়ে আমরা অংশগ্রহণ করলাম। এবং আপনারা জানেন, ডাকসুর প্রশাসন সম্পূর্ণভাবে তাদের দ্বারা নিয়ন্ত্রিত। যাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, শুধু এই 17 বছরেই নয়, এই বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে, তার আগে থেকে যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছে, তাই সেই প্রশাসন দিয়ে সাজিয়ে রাখা হয়েছিল। সেখান থেকে কি আমরা ভালো কিছু প্রত্যাশা করতে পারি? কারণ যেহেতু আমরা প্রত্যাশা করতে পারি নাই, সেটাই কিন্তু হয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। এই জন্য আজকে জাতীয়তাবাদী মহিলা দলের আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি উচ্চারণ করতে চাই, চেতনায় নারী, জাগরণে নারী। আমরাই পারি ষড়যন্ত্রকে রুখে দিতে। এই ষড়যন্ত্রকে আঘাত করতে পারে একমাত্র নারী সমাজ, ঠিক কিনা? 111-এর সময় আপনারা জানেন, জাতীয়তাবাদী দলকে রক্তাক্ত করা হয়েছিল। জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছিল, কিন্তু রুখে দাঁড়িয়েছিল জাতীয়তাবাদী মহিলা দল। জাতীয়তাবাদী মহিলা দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে থেকে তারা কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করেছিল। সেই কারণেই সেই 111-এর হোতারা কিংবা সেই 111-এর নির্বাচন কমিশনের মুখ থেকে উচ্চারিত হয়েছিল যে বিএনপি নেতাদের তো দেখা যায় না, শুধুমাত্র নারী নেত্রীদের দেখা যায়। যুগে যুগে নারী নেত্রীরা অনেক ভূমিকা পালন করেছে। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা বলতে চাই, আমাদের সংগ্রামী প্রধান অতিথি এখানে উপস্থিত হয়েছেন, আমরা যাকে নিয়ে গর্ববোধ করি, আমাদের ছাত্র দলের সোনালী ফসল। এবং আপনি জানেন, এই স্বৈরাচারী হাসিনার তথা ফ্যাসিস্টদের আতঙ্ক ছিল, যেই কারণে তাকে গুম করা হয়েছিল। অত্যন্ত বলিষ্ঠ, সংগ্রামী এবং ভীষণভাবে আপনি জানেন, যার বক্তব্য শোনার জন্য, যার দিক নির্দেশনা শোনার জন্য গোটা বাংলাদেশ অপেক্ষা করে থাকে, আমাদের সেই জাতীয় স্থায়ী কমিটির, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সংগ্রামী অন্যতম সদস্য, সাবেক সফল মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। আমরা করতালি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভানেত্রী, জাতীয়তাবাদী মহিলা দলের অহংকার, জাতীয়তাবাদী মহিলা দলকে সুসংগঠিত করবার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে গুরু দায়িত্ব দিয়েছে,
তৎপরতার সহিত শুধু ঢাকা শহর নয় সারা বাংলাদেশকে সুসংগঠিত করেছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভানেত্রী মিসেস আফরোজা বস্তাকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। এখানে অনুষ্ঠান পরিচালনা করছেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সহ সহসভাপতিবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ ও আমার জাতীয়তাবাদী মহিলা দলের প্রাণপ্রিয় বোনেরা, আপনাদেরকে আমরা বলতে চাই, আপনারা অতীত দিনে যেভাবে ভূমিকা পালন করেছেন ইনশাল্লাহ আগামী দিনেও ভূমিকা পালন করবেন। কারণ জাতীয়তাবাদী মহিলা দল খালেদা জিয়ার মনোবল, জাতীয়তাবাদী মহিলা দল তারেক জিয়ার মনোবল। এই মনোবল যখনই যেখানে ঘাটতি হয়েছে সেখানেই কিন্তু জাতীয়তাবাদী মহিলা দল মনোবল নিয়ে শক্তিতে পরিণত হয়েছে। এই কারণে আমি বলতে চাই জাতীয়তাবাদী মহিলা দল আবারও এই অন্যায়ের বিরুদ্ধে একটি চরম শক্তি হিসাবে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। প্রিয় বোনেরা, আপনারা জানেন আমরা সকলেই জানি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশনার আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করেছেন। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য ৭৫-৭৬ বছর বয়সেও যিনি জেলে গিয়েছেন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে এবং তিনি সুচিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন, এখনো তিনি আসতে পারছেন না। যেই কারণে আমরা বিশ্বাস করি বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্যই আমাদের এই লড়াই সংগ্রাম। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, যেই নির্বাচনে জাতীয়তাবাদী দল বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আগামী সরকার গঠন করবে এবং আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের আস্থা। সেই কারণে আমাদের আজকের দিনেই শপথ গ্রহণ করতে হবে। তার আগে আমি বলতে চাই, আপনারা জানেন ইতিমধ্যেই জাতীয়তাবাদী দলকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক চক্রান্ত হচ্ছে। জাতীয়তাবাদী দলের মধ্যে এখন এই ষড়যন্ত্র চক্রান্ত করবার জন্য এই গুপ্ত রাজনীতিরা এবং ফ্যাসিস্টরা এখন তারা কিন্তু জাতীয়তাবাদী দলের পতাকা তলে আসার চেষ্টা করছে। সেই কারণে আমি স্লোগান তুলতে চাই, নেতার চেয়ে চামচা বড়, অনেক বড় মাথা, ১৭ বছর বাড়তে ছিল, এখন অনেক বড় নেতা। সেই সমস্ত নেতাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী মহিলা দল সোচ্চার থাকবে, ওদের বিরুদ্ধে সবার আগে প্রতিরোধ করে দিতে হবে। এই নতুন নতুন নেতাদের বিরুদ্ধে ওরাই আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করছে, যাদেরকে আমরা দীর্ঘদিন রাজপথে পাই নাই, যাদের বিরুদ্ধে মামলা হয় নাই, যাদের বিরুদ্ধে কোন রকমের এই স্বৈরাচারী ফ্যাসিস্টরা কোন রকমের কোন ব্যবস্থা গ্রহণ করে নাই, তারাই এখন বড় বড় নেতার আসন গ্রহণ করে, সেটা আমরা কখনো মেনে নিতে পারি না। এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, কারণ এই জাতীয়তাবাদী দল দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রামের দল। এই জাতীয়তাবাদী দল দীর্ঘ ১৭ বছরের রক্তের বিনিময়ে একটি দল, যেখানে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিও গুম হয়েছিলেন। এরকম হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে। আমরা জাতীয়তাবাদী মহিলা দলের অসংখ্য নেতাকর্মীরা জেলে গিয়েছি, অসংখ্য নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে, বাড়ি যেতে পারি নাই, ব্যবসা দখল হয়ে গিয়েছে। তারপরে কিন্তু জাতীয়তাবাদী মহিলা দল আমাদের পুরুষ ভাইদের সাথে সমানভাবে কাজ করেছে। আজকে সালাউদ্দিন ভাইকে আমরা পেয়েছি, তার কাছে আবেদন রাখবো। আমরা শুনতে পাচ্ছি আগামী নির্বাচনে মাত্র 5% নাকি না সরাসরি নারী আসনে মনোনয়ন দেওয়া হবে।
আমরা সালাউদ্দিন ভাইয়ের কাছে বিনীত অনুরোধ জানাই। তার মতন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান কাছেও আমরা বিশেষভাবে অনুরোধ করছি 5% না 10% অন্তত পক্ষে করেন, যাতে সরাসরি নির্বাচনে নারীরা বিপুলভাবে অংশগ্রহণ করতে পারে। কারণ নারী অনেক যোগ্য নারী আছে, যদি সুযোগ দেওয়া হয় তারা যে কোনো পুরুষের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে আমরা বিশ্বাস করি। আর পাশাপাশি বলতে চাই, পুরুষের চাইতে নারীরা অনেক বেশি সৎ, অনেক বেশি কমিটেড। নারীরা কখনো কোনো দলের সাথে কখনো আপোষ করেন না, কিন্তু অনেক পুরুষ ভাইরা কিন্তু আমরা কখনো কখনো দেখি তারা অনেক ক্ষেত্রে আপোষ করে। নারীরা কিন্তু কখনো আপোষ করে নাই, করবো না। কাজেই জাতীয়তাবাদী দলের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় বলতেন কোন মিটিংয়ে গিয়ে, আপনারা 1 হাত জায়গা, তারপরে বলতেন আর 1 হাত জায়গা নেই, মানে হাতে তালি দেন। এর অর্থ বাংলাদেশের অর্ধেক হচ্ছে পুরুষ, অর্ধেক হচ্ছে নারী। এই পুরুষ এবং নারী সমানভাবে এগিয়ে যেতে না পারলে এই বাংলাদেশ কখনো উন্নত হতে পারবে না। সেই কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদের জন্য আপনারা জানেন একটি নারী ও শিশু মন্ত্রণালয় করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবার জন্য শুধু ইন্টারমিডিয়েট নয়, ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। আমরা বলতে চাই, নারীদের যে উন্নয়ন হয়েছে, যে জাগরণ হয়েছে, সেটা শুধু হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। ইনশাআল্লাহ আগামী রাষ্ট্রনায়ক, আগামী প্রধানমন্ত্রী আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্ব এই নারীরা আরো বেশি বেশি সামনের দিকে এগিয়ে যাবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ শহীদকে। প্রিয় সাথী ও বন্ধুরা, এ পর্যায়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, যিনি বাংলাদেশের 64টি জেলা ঘুরে ঘুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলকে সংগঠিত করেছেন এবং সমস্ত কমিটিগুলোকে সমর্পণ করেছেন। প্রিয় সাথী ও বন্ধুরা, আমাদের সেই বিপ্লবী নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সভাপতি বেগম আফরোজা আব্বাস, বেগম আফরোজা আব্বাস শুভ 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 দিন, শুভ 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 দিন, তোমার মনে পড়ে স্বাধীনতার ঘোষক জিয়া, মুক্তিযুদ্ধের নায়ক জিয়া, জিয়া আমার চেতনা, জিয়া আমার বিশ্বাস, শহীদ জিয়ার আলো ঘরে ঘরে জালো, জাতীয়তাবাদী মহিলা দল আন্দোলনের মনোবল, সৈনিক। জগতে যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী বধূর আমিলিয়া করিয়াছে মহিলা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, গুম নেতা, বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এখন অপরিহার্য একজন নেতা জনাব সালাউদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনায় আছে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক এমপি সুলতানা আহমেদ, মঞ্চ উপবিষ্ট সাবেক এমপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, নাজমুন নাহার বেবি, নেওয়াজ হালিমা আলী, নীলুফার চৌধুরী মনি, শাম্মী আক্তার, ইয়াসমিন আরা হক, শাহানা আক্তার শানু, নুরজাহান মাহবুব,
এবং সামনে উপবিষ্ট বিভিন্ন থানা ওয়ার্ড থেকে আগত আমার বোনেরা, ঢাকা জেলা নবনির্বাচিত সভাপতি শামীমা রহিম, সাধারণ সম্পাদক সুলতানা খন্দকার, উত্তরের সভাপতি রুমা আক্তার, সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিস, হোসনে আরা লিজা, আমাদের দক্ষিণের সভাপতি আছে সালেহা, আর আছে আমাদের উত্তরের সভাপতি অ্যাডভোকেট রুনা লায়লা, সাধারণ সম্পাদক সুলতানা তামান্না, সাংগঠনিক সম্পাদক আমাদের তাহমিনা, সিনিয়র সহসভাপতি লাইলি, আমাদের ঢাকার টাঙ্গাইল জেলা থেকে এসেছে নীলু সভাপতি এবং রক্সি সাধারণ সম্পাদক, আরও এসেছে অনেক জেলা থেকে এবং আমাদের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং ঢাকা জেলা থেকে আগত আমাদের সম্মানিত বোনেরা আর সাংবাদিক ভাইরা যারা আমার কথা শুনছেন, সবাইকে আসসালামু আলাইকুম। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। এই উক্তিটিকে সামনে রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালে 1 সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল গঠন করার পরে ঠিক 8 দিন পরে জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেছিলেন। কারণ তিনি সমতাকে গুরুত্ব দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন যে পুরুষের পাশাপাশি নারীরও দরকার, একটা দেশ চালানোর জন্য, সংসার পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য দরকার। যে নারীরা আমরা শুধু সংসারে রান্না বান্না করতাম, আমরা বাচ্চাদের জন্য স্কুলে যেতাম আসতাম এবং অলস দুপুর ঘুমিয়ে কাটাতাম, সেই ঘুমন্ত নারী সমাজকে জাগ্রত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাইরে গেছিলেন যে নারীরা আপনারা আসুন, আপনারা শুধু পরিবারের জন্য অপরিহার্য নন, আপনারা দেশের জন্য অপরিহার্য। তাই তিনি প্রত্যেকটা সেক্টরে কিন্তু নারীদের অপরিহার্য করে তুলেছিলেন। তিনি আকাশপথ, স্থলপথ, জলপথ প্রত্যেকটা জায়গায় তিনি অডিটর জেনারেল নিয়োগ করেছিলেন। বিভিন্ন পেশায়, বিশেষ করে পুলিশ বাহিনীতে, সেনাবাহিনীতে এবং প্রশাসনের বিভিন্ন জায়গায় তিনি নারীদেরকে বসিয়েছিলেন। তিনি জানতেন যে নারীরাই পুলিশের হাতকে শক্তিশালী করবে। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, যিনি সৃষ্টি করেছিলেন এই জাতীয়তাবাদী মহিলা দলকে। শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, যিনি এই যে আমাদের প্রতিষ্ঠা 47 বছরের কোনো দিনও কোনো পরিচিত তিনি আপোষ করেন নাই কোনো অন্যায়ের বিরুদ্ধে। তার আপোষহীনদের নীতি, এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে যে তিনি আপোষহীন ভূমিকা রেখেছিলেন, সেই নীতি কিন্তু বহির্বিশ্ব অনেকেই অনুসরণ এবং অনুকরণ করেন। সেই নেত্রী যার হাত ধরে আমাদের জাতীয়তাবাদী মহিলা দলে আমরা এসেছি, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি নারীদেরকে বলেন আপনারা শুধু নারী নন, আপনারা ঘরের আলো, আপনারা সমাজের আলো, আপনারা দেশের আলো। যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা এখন রাজনীতি করছি, ভবিষ্যতে রাজনীতি করবো ইনশাআল্লাহ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাংলাদেশের প্রথম জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ডক্টর আমেনা রহমানকে, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক বেগম সারোয়ারি রহমানকে, এরপরে আছেন আমাদের খুরশিদ জাহান হক চকেট আপা, আমাদের রাবেয়া শিলা জাপা, এবং এই বিগত 47 বছরে যে সমস্ত নারী নেতৃত্ব দিয়েছেন আমাদের জাতীয়তাবাদী মহিলা দলে, স্ব জায়গা থেকে এই নারী নেতৃত্বকে আলোকিত করেছেন, তাদের সকলকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় বোনেরা, আমরা সবসময় যুদ্ধ করি, আমরা বলি যে আমরা রাজপথে আছি, আমরা পুরুষের পাশাপাশি কিন্তু পুরুষের হাতকেই শক্তিশালী করি, কিন্তু পুরুষদের কাছে আমরা সবসময় অবহেলিত। কিন্তু আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদেরকে কিন্তু এনেছিলেন এই বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে। এই যে আজকের উন্নয়নের যে চাবিকাঠি গার্মেন্টস শিল্প, সেখানে কিন্তু নারীর অবদান। তিনি রাজনৈতিক, প্রশাসনিক, পারিবারিক প্রত্যেকটি সেক্টরে নারীদেরকে মূল্যায়ন করেছিলেন। তিনি তার 19 দফার 11তম দফায় বলেছিলেন নারীদের কথা। আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030-তে বলেছিলেন নারীদের কথা। তিনি এক রক্ষণশীল নারী সমাজকে জাগ্রত করে সেই নারীদেরকে বিকশিত করেছেন। আর আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
31 দফার 24তম দফায় বলেছেন নারীদের কথা। তো নারীদেরকে নিয়ে এই যে আমাদের জিয়া পরিবার সবাই কিন্তু কাজ করছেন। আমরা কতটুকু দিতে পেরেছি জানি না, কিন্তু আমরা কিন্তু আপ্রাণভাবে চেষ্টা করছি। আমরা বলছি সেদিন শুধু নয়, যেদিন ধরনের পুরুষের পাশে গাহিবে নারীর জয়। তো জয় তো এখন হয়েছে, এই যে 24-এ এসে কিন্তু শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব জানতে পারছে যে নারীরা আমরা কি করেছি। এই জুলাই বিপ্লবে নারীরা কি করেছে আমরা দেখেছি না? প্রত্যেকটা নারী তার সন্তানকে আগলে রাখার জন্য রাস্তায় বেরিয়েছে, পানি খাইয়েছে, মামলা হামলার শিকার হয়েছে, আর তারপরে তো বিপ্লব এসেছে, তারপরে তো আমাদের বিজয় অর্জিত হয়েছে। কিন্তু পুরোপুরি গণতন্ত্র কিন্তু আমরা এখনো পাইনি। তো আমাদের সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের নারীদের এক হতে হবে, এক হয়ে কাজ করতে হবে। আমরা এই যে প্রত্যেকটা নারী আজকে আমরা মামলা হামলার শিকার, আমার নামে 17টা মামলা, 16 বছরের জেল ছিল আমার অনেক মামলা হামলার শিকার হয়েছে, আমার পরিবার হয়েছে, আমার স্বামী, আমার দেবর, আমার পরিবারের অনেক সদস্য। এই যে আমার সামনে যতগুলো নারীরা বসে আছেন, মঞ্চে বসে আছেন, প্রত্যেকটা নারী, আমি মনে করি এখানকার 99% নারী মামলা হামলার শিকার। এমন কোনো নারী নাই যে জেলে যায় নাই, মামলা হামলার শিকার হয় নাই, কিন্তু রাজপথ ছাড়ে মেয়েরা দেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে কিন্তু রাজপথকে আগলে রেখেছিল এবং ভবিষ্যতে রাখবে। তো এখন আমাদের যে বোনেরা আমরা বলি যে আমরা যখন নারীরা আমরা প্রস্তুতি তো হতে চাই, আমরা বলতে চাই সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না, কেউ নারীরা ছিল দাসী। সেই দাসত্বের শৃঙ্খল থেকে আমাদের মুক্ত করেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এখন আমাদের এই দাসত্বের থেকে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো আমরা যে নারীরা আমরা যে যুদ্ধ করছি, আমরা কিন্তু এখন পুরুষদের যখন একটা প্রোগ্রাম হয়, সভা সমাবেশ হয়, যেমন আমরা অনেক বোনেরা বললো আমরা বসার জায়গা পাই না, আমাদের দুই একটা বোন বক্তব্য দেওয়ার সুযোগ পায় না। কিন্তু মহিলা দলে একটা প্রোগ্রাম, আমি যেহেতু আপনাদের সালাউদ্দিন ভাই আছেন, আমি বলছি আপনাকে কখনো পাইনি, আমাদের অন্যান্য নেতাদের বলেছি এই জিনিসগুলো একটু মাথায় রেখে আমাদের জন্য কাজ করলে আমরা খুশি হব। নারীদের জন্য বলার কেউ নাই, আমরা নারীরা একাই যুদ্ধ করি, একাই মারামারি করি, একাই মিটমাট করি। তো আমরা যখন একটা প্রোগ্রামে যাই, আপনারা আমাদের বসার জায়গা দেন না, বক্তব্য দেওয়ারও সুযোগ দেন না, কিন্তু আপনাদের কোনো বিপদে আমাদের কিন্তু ঢাল হিসেবে ব্যবহার করেন। আমরা আসলটা বেরিয়ে দিই, আমরা আপনাদেরই আগলে রাখি, কিন্তু আপনারা আমাদের সামনে এসে ঢাল হয়ে দাঁড়ান না। কিন্তু এখন আমরা বলবো যে আমরা তো আপনাদের কাছে কিছু আশা করি না কখনো, আমরা দেশের জন্য আশা করি যে দেশের মঙ্গল কিসে হবে। তো এখন অন্তত সুযোগ এসেছে, আপনারা অবশ্যই আমাদের কথা একটু চিন্তা করবেন, যেন নারীরা সব জায়গায় ভূমিকা রাখতে পারে, একটু সম্মান পায়। যে নারীরা আপনাদেরকে আগলে রাখছেন, সেই নারীদের আপনাদের মূল্যায়ন করবেন না, অন্তত 2টা নারী যেন বক্তব্য দিতে পারে, মঞ্চে বসতে পারে, সেই সুযোগটা আপনারা দেবেন। আপনাদের কাছে যখন আমরা একটু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীদের 33% নারীর কথা বলেছিলেন সংরক্ষিত আসনে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেখানকে উন্নতি করে সেই সংরক্ষিত আসনকে করেছিলেন 50%। সেই আসনকে এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 100-তে উন্নতি করার ঘোষণা দিয়েছেন, আমরা অনেক খুশি। কিন্তু আমরা যখন সরাসরি নির্বাচনে অংশগ্রহণের জন্য বলতে চাই, তখন আপনারা বলেন আপনাদের মহিলা কই, মহিলা আমাদের কোথায় আপনারা দেখতে চান, দেখার সুযোগটা আপনারা দেন না। আমরা এই যে 67টা জেলা, 10টা মহানগর আমরা সম্মেলন করেছি, আমরা দেখেছি আমাদের কত যোগ্য নারী নেতৃত্ব আছে প্রত্যেকটা জেলায় এবং মহানগরে, কিন্তু সেই দেখার সুযোগ আপনাদের হয় না। এই যে আজকে মঞ্চে বসে আছেন, অন্তত 12 জন আমরা বসে আছি, 12 জনই আমি মনে করি আমরা যোগ্য, কিন্তু আপনারা যোগ্যতার মাত্রাকে আপনারা দেখতে চান না। আপনারা বলেন দিলে কি আপনারা পাস করবেন? আমরা পাসটা করি, আপনারা দিলে কি আপনারাই পাস করবেন? সবাই করবে না, আপনাদের তো রিস্ক নিতে হবে। ব্যবসা যখন আমরা করতে যাই, আমরা প্রথমে কি লাভ করি? 100 টাকার ব্যবসা করতে গেলাম, প্রথমে কি আমি 1000 টাকা পেয়ে যাবো? কিছুই পাবো না, আমি 10 টাকাও পেলাম না, আমার লস হলো। এই লস হতেই তো একটা সময় আমি কি দাঁড়িয়ে যাবো, আমার ব্যবসা হবে। তো সেই জন্য আপনাকে তো রিস্ক নিতে হবে, রাজনীতিও আপনাকে রিস্ক নিতে হবে। তো আমি বলবো আপনারা এই কথাটা মাথায় রাখবেন, ইনশাআল্লাহ আমাদের বোনেদের জন্য কাজ করবেন। আমি না বলি, আমি আজকে হয়তো আছি মহিলা দল সভাপতি, কালকে থাকবো না, কিন্তু যে বোনেরা সবসময় রাজপথে থাকবে, আজকে তৃণমূল থেকে উঠে আসছে, আপনি বললেন এখানে সবাই আছে 50 বছরের উঠে, হ্যাঁ, কারণ এরা 47 বছর ধরে রাজনীতি করছে। এখন যারা আসবে তারা হয়তো কম বয়সে আসবে, তাদেরকে আমরা তৈরি করবো, যারা আমরা আগে ছিলাম তাদেরকে আমরা গাইড দেবো।
করবো, তৈরি আপনাদের জন্য তৈরি করবো, দেশের জন্য তৈরি করবো, কিন্তু সে সুযোগটা আপনারা করে দেবেন, এটা আশা করবো। জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে এটাই আপনার কাছে অনুরোধ। সবাই ভালো থাকবেন, আমার দেখা ধন্যবাদ এবং আর্থিকের বসকে। প্রিয় ছাত্র বন্ধুরা, নানামুখী সুদূর প্রসারী চক্রান্তের মধ্যেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষায় চির উন্নতশীল বিএনপি অত্যন্ত ভূমিকা পালন করে যাচ্ছে। নির্বাসিত গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্দ্বিধায় জীবন উৎসর্গ করেছে অসংখ্য নেতাকর্মী। 80 দশকে 9 বছরের হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজপথে আত্মশীল ভূমিকার ইতিহাস একটি উজ্জ্বল অধ্যায়। তার সেই অগ্রণী ভূমিকার জন্য গণতন্ত্র পুনরুদ্ধার হয়। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জানাই ষষ্ঠ সালাম এবং শ্রদ্ধা। প্রিয় সাথী ও বন্ধুরা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন যিনি ফ্যাসিস্ট হাসিনার গুম ও অপহরণের শিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। জনাব সালাউদ্দিন আহমেদ। জনাব সালাউদ্দিন আহমেদ। বইয়া થઈ করে বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সভা সম্মানিত সভানেত্রী, মহিলা দলের সভানেত্রী, সাধারণ সম্পাদিকা, সকল নেতৃবৃন্দ, বোনেরা আমার এবং সাংবাদিক বন্ধু, আসসালামু আলাইকুম। আমি মহিলা দলের বক্তব্য শুনছিলাম এতক্ষণ। এখন আপনাদেরকে আমার বক্তৃতা শুনতে হবে। আপনাদের বক্তব্যের মধ্যে সবসময় নারী স্বাধীনতা, নারীদের আসন বৃদ্ধি, 5% না 10% ইত্যাদি বক্তব্য স্থান পেয়েছে। কিন্তু জাতির জন্য, দেশের জন্য আমরা কি করতে পারি সেটা বললে ভালো হতো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠা লগ্নে প্রথমে যে সংগঠনটির প্রতিষ্ঠা করেছেন অঙ্গ সংগঠন হিসেবে, সেটা জাতীয়তাবাদী মহিলা দল। গুরুত্বটা এখানেই। দেশের অর্ধেক জনসমষ্টি নারী, অর্ধেক ভোটার, প্রায় অর্ধেক নারী। সারা পৃথিবীর জনসংখ্যার দিক থেকে অর্ধেক নারী অর্ধেক পুরুষ, এভাবে বিবেচনা করা যেতে পারে। সৃষ্টির আদি লগ্ন থেকেই আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং তার সঙ্গিনী হিসেবে মা হাওয়া। এখানে আপনাদের যে সীমারেখা, সেটা সবসময় অর্ধেক অর্ধেক, কিন্তু জাগতিক নিয়মে নারীদের বিকাশ সেভাবে হয়নি, যার কারণে পৃথিবীর প্রায় সব দেশে নারী সমাজকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে ধরা হয়, যার কারণে আইন কানুন এবং সাংবিধানিকভাবে নারী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু সুরক্ষা দেয়া হয়ে থাকে, কিছু রিজার্ভেশন থাকে। সেটা আমাদের এই দক্ষিণ এশিয়ার মধ্যে অনেকগুলো দেশে আরও বেশি লক্ষণীয়। তার সাথে সমাজের পিছিয়ে পড়া অন্যান্য অংশ, যেমন শিশু, আদিবাসী আর বিভিন্ন রকমের নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, তাদেরকে ধরা হয়। তাদের উন্নয়ন অগ্রগতির জন্য
এবং সাম্য বিধান করার জন্য কিছু কনস্টিটিউশনাল বিধান রাখা হয়েছে, আমাদের দেশেও রাখা হয়েছে। সেজন্য চাকরি বাকরির ক্ষেত্র থেকে শুরু করে, নারী শিক্ষা থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরে, রাষ্ট্রের বিভিন্ন স্তরে নারীদের যাতে অংশগ্রহণ সাম্যমূলক হয়, সমতার দিকে আসে, ক্রমান্বয়ে সেই বিধান তো রাখা হয়েছে। এটা রাখতে হয়, তা না হলে রাষ্ট্রের মধ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী সবসময় পিছিয়ে থাকবে, তারা সামনের দিকে আসবে না। সেই জন্য নারী অগ্রগতির দিকে লক্ষ্য রেখে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমেই জাতীয়তাবাদী মহিলা দল সৃষ্টির সাথে সাথে নারী ও শিশু মন্ত্রণালয় সৃজন করেন রাষ্ট্রীয়ভাবে, এবং রাষ্ট্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পেতে থাকে। একইভাবে নারীদের সংসদীয় আসন বৃদ্ধি করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং নারীদের কল্যাণার্থে, নারীদের শিক্ষার অগ্রগতির জন্য, নারী শিক্ষার জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেন 1991 সালের সরকারের সময়। সেই শিক্ষা অবৈতনিক তো বটেই, এবং বৃত্তিমূলক আরও অন্যান্য সহযোগিতার মধ্যে প্রায় আমরা ইন্টারমিডিয়েট পর্যায় পর্যন্ত, দ্বাদশ শ্রেণী পর্যন্ত উন্নীত করা হয়েছে ওনার সময়। সেই হিসাবে নারীর অগ্রগতির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভূমিকা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অবদান, সেটা অনস্বীকার্য বাংলাদেশের ইতিহাসে। আমাদের বর্তমান পরিকল্পনায় কি আছে? আমাদের নেতা জনাব তারেক রহমান যে 31 দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলেন, সেই 31 দফার ভিত্তিতে আমরা বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করছি। এক একটি দফার নিরিখে আমরা সুদীর্ঘ কর্মপরিকল্পনা প্রণয়ন করছি, যেগুলোর ভিত্তিতে জাতীয়ভাবে কর্মসূচি প্রণয়ন করা হবে, প্রকল্প প্রণয়ন করা হবে, সেটা বাস্তবায়ন করা হবে। সেটা আমরা এখনই উন্মুক্ত করেছি। নারীদের ক্ষেত্রে আমরা যেটা বলেছি যে পরিবারের প্রধান যিনি নারী, তার হাতে একটি ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যাতে প্রাথমিকভাবে আমরা 50 লক্ষ পরিবারকে চিহ্নিত করে তাদেরকে দারিদ্র্য সীমার ঊর্ধ্বে যাতে তোলা যায়, এবং তার অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার উন্নীতকরণের মধ্য দিয়ে তার পরিবারের শিক্ষার হার বাড়বে, তার পরিবারের সমৃদ্ধি বাড়বে। এটা আমাদের একটা বাস্তবায়ন। বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক প্রেক্ষিতে এই সহায়তা বিধানের জন্য আমরা 31 দফার আলোকে সেই কর্মসূচি প্রণয়ন করছি। সবার জন্য স্বাস্থ্য, এই হেলথ কার্ড প্রণয়নের মধ্য দিয়ে তারাই আগে প্রাধিকার পাবে, যাদের আর্থিক অবস্থা যাদের সংকটজনক। অবশ্যই সবাই পাবে, তার মধ্যে এদের প্রাধিকার থাকবে। এইভাবে আমরা সর্বক্ষেত্রে নারীদেরকে সামনে রেখেই, একটা কেন্দ্রীয় ভূমিকার মধ্যে রেখেই আমরা সমস্ত কর্মপরিকল্পনাগুলো সাজাবো। আমরা নারীদের ক্ষমতায়নের জন্য এইবার বিএনপির প্রস্তাব অনুসারে সংস্কার কমিশনে এইবারই সংবিধান সংশোধনের আগেই 5% সরাসরি 300 আসনের মধ্যে নারীদেরকে মনোনয়ন দেওয়ার বিধান আমরা সংযুক্ত করেছি। এখানে দাবি এসছে সেটা যেন 10% করা হয়, কিন্তু সেটা তো সংসদ নির্মিত হওয়ার পরে যেই সংবিধান সংশোধনীটা আনা হবে, সেখানে আমাদেরই প্রস্তাব গৃহীত হয়েছে যে আমরা সেটা 10% উন্নীত করব আগামী সংসদে। তাহলে 300 আসনের মধ্যে সরাসরি সংবিধান সংশোধনের পরে 10% মহিলাদের মধ্য থেকে, নারীদের মধ্য থেকে মনোনয়নের বিধানটা সংযুক্ত হবে। আর এখনই সংবিধান সংশোধনের আগেই এইবার আমরা যাত্রা শুরু করব 5% সরাসরি দিয়ে। কিন্তু সেই 50টি সংরক্ষিত আসন থাকছে, এটা 50টি সংরক্ষিত আসনের বাইরে অতিরিক্ত। এইভাবে ক্রমান্বয়ে আমরা এগিয়ে গেলে এক সময় দেখা যাবে যে নারীদের জন্য আর সংরক্ষিত আসন রাখতে হবে না, সবগুলো সরাসরি নির্বাচনের জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে।
এবং সেই সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এই উন্নয়নগুলো গ্রাজুয়ালি হয়, ক্রমান্বয়ে এই উন্নতির ধাপটা এগোতে হয়। ওভারনাইট রাতারাতি কোনো রকমের অগ্রগতি হয় না, এটা পরীক্ষিত। সেই জন্য আমাদের নারী সমাজকে আমরা সুপরিকল্পিতভাবে এগিয়ে নিতে চাই জাতীয় সমৃদ্ধির লক্ষ্যে। কারণ অর্ধেক জনসমষ্টিকে যদি আমরা পিছিয়ে রেখে দিই, তাহলে এই জনসমষ্টির অর্ধেকটা জাতির উন্নয়ন অবদান রাখবে না এবং জাতীয় উন্নয়নের দিকে যাবে না, অগ্রগতির দিকে যাবে না, সমৃদ্ধির দিকে যাবে না। সেটা আমরা একটা বাস্তবায়ন পরিকল্পনার মধ্যে দিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। নারী শিক্ষার ক্ষেত্রে এবং ক্ষমতায়নের ক্ষেত্রে, দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে, স্বাস্থ্য, ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে সবকিছুই আমরা আপনাদের সামনে এখন উন্মুক্ত করলাম। কিন্তু আপনাদের উদ্দেশ্যে নসিহত আছে, আপনারা ঢাকা শহর ভিত্তিক সেমিনার সিম্পোজিয়াম করছেন, মহিলা দল সংগঠিত করছেন, বক্তৃতা আমি বহুত শুনলাম। কিন্তু যারা অন্যান্য সংগঠন করে, অন্যান্য রাজনৈতিক দলের মহিলা শাখা, তাদের কর্মকাণ্ডকে আপনারা স্টাডি করেছেন? তারা কি করে? আমি গ্রামের মানুষ, নির্বাচন করি, গ্রামের মাঠে মাঠে হাঁটি। আমরা জানি প্রত্যেকটি পরিবারের যিনি মা, তাকে একটি সংগঠনের যারা ছাত্র এবং ছাত্রী সংগঠন করে, আমি নাম নিলাম, তারা যে সেই মাকে হাতে ধরে তাকে সন্তুষ্ট করে এবং তাদের সংগঠনের অন্তর্ভুক্ত করে এবং সেইভাবে সেই পরিবার, পুরো পরিবারকে সে পরিবর্তন করে, রূপান্তর করে সেই সংগঠন। আমি নাম নেব না, আপনারা বুঝে নেন। আপনারা কি করেন? তাদের সাথে এখানে সুইচটা দিয়ে দেখেন আপনি, মাইকটা দাও, মাইকটা দাও, মাইক দাও, মাইক বন্ধ করো। এখানে সুইচটা দেখেন না, সুইচটা এখানে এখানে না, এখানে তাদের ছাত্র সংগঠন এবং মহিলা সংগঠনের যে তৎপরতা, সেটা খুবই সিস্টেমেটিক। তারা পড়াশোনার প্রশিক্ষণ নেন, কিভাবে কাজ করতে হবে সেটা তারা জানে। তারপরে তারা সংগঠনের নেটওয়ার্ক এবং সদস্য সংখ্যা কিভাবে পান, এবং একটা পরিবারের যে প্রধান নারী, তিনি যখন একটা মতাদর্শের দিকে ঝুঁকে পড়েন, তখন সেই পুরো পরিবারকে সেই মতাদর্শের অনুসারী করতে সমর্থ হয়। এটাই নিয়ম। পরিবারে নারীদের প্রভাব অনেক বেশি, সন্তানদের উপরে মায়ের প্রভাব সর্বোচ্চ। এই কাজটা কি আপনারা করছেন? শুধু এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোবল, জাতীয়তাবাদী মহিলা দল স্লোগান দিলে হবে? আমরা তো বিশ্ববিদ্যালয়ে দেখি, গ্রামে দেখি, বিভিন্ন জায়গায় দেখি, মহিলা দলের কর্মকাণ্ড খুবই সীমিত, নাই বলবো না। আপনারা নিজেদের মধ্যে নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা করলে ভালো, প্রতিদ্বন্দ্বিতা ভালো, কিন্তু কখনো প্রতিহিংসায় লিপ্ত হবে না। জেলা কমিটিগুলো আমি যে অবস্থা দেখছি, এগুলো এই নির্বাচনের আগেই আমার পরামর্শ, সুপারিশ পুনরায় গঠন করা উচিত এবং উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী মহিলা দলের সংগঠন করতে হবে। এর মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু করতে হবে এবং পুরুষদের পাশাপাশি জাতীয়তাবাদী মহিলা দলের সবচেয়ে শক্তিশালী ভূমিকা আগামী নির্বাচনের জন্য রাখতে হবে। সাংগঠনিকভাবেও আপনারা শক্তিশালী হবেন
এবং নির্বাচন এবং আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু সংগঠন শক্তিশালী হয়। যদি কেউ মনে করে সংগঠন আলাদা আন্দোলন আলাদা, তা ঠিক নয়। আন্দোলনের মধ্য দিয়ে সংগঠন গড়ে ওঠে। আমার একটি স্লোগান আছে, প্রতিদিন আন্দোলন, প্রতিদিন সংগঠন। আন্দোলনের সাথে সংগঠন সম্পৃক্ত। আন্দোলনের মধ্য দিয়ে আমরা যখন ছাত্র জমানায় ছাত্র রাজনীতি করেছি, আন্দোলনের মধ্য দিয়ে সংগঠন বিকশিত হতো, সংগঠিত হতো। এমন না যে এখন আন্দোলন করে আন্দোলন শেষ হলে সংগঠন করবো, তা নয়। এগুলা একসাথে চলে, সাইমালটেনিয়াস অ্যাক্টিভিটিস। তা আপনাদেরকে মনে রাখতে হবে, আপনারা দীর্ঘ 16 বছর আন্দোলনের সময় সংগঠন হয়তো তেমনভাবে করার সুযোগ পান নাই, বিভিন্ন রকমের বাধা বিপত্তি ছিল। আওয়ামী ফ্যাসিস্টরা কোনো রকমের সাংগঠনিক তৎপরতা রাজনীতি করতে দেয় নাই, সেটা মানি। কিন্তু এখনকার উন্মুক্ত পরিস্থিতিতে আপনাদের শতগুণ কর্মতৎপরতা বাড়াতে হবে, যেটা আগে করতে পারেন। এবার আসি, আজকে অনেক প্রশ্ন, অনেকেই অনেক প্রশ্ন করছে সকাল থেকে, কালকে রাত থেকে। আমি এখানে একটা কাগজও লিখে নিয়েছি, যেহেতু এই নামগুলো মনে থাকবে না সেজন্য। পত্রিকাগুলোতে দেখলাম যে ডাকসু ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচন হলো এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদগুলোর নির্বাচন হবে। এই নির্বাচনগুলোর ট্রেন্ড কি এবং এই নির্বাচনের ফলাফল সম্পর্কে আপনাদের মন্তব্য কি? আমি আজকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল, যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে, যেহেতু ত্রুটি বিচ্যুতি ছিল। কিন্তু পত্রিকায়, দুই একটি পত্রিকায় দেখলাম যে ছাত্র শিবিরের প্যানেল জয়ী হয়েছে। তা আমি আপনাদের সামনে বলতে চাই, সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আমার জানা মতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেনি। এই নামে এই ব্যানারে কোনো প্যানেল প্রদান করা হয়েছে কি? না। তো পত্রিকা, বিভিন্ন মিডিয়াতে এইভাবে আসছে কেন? প্রশ্ন সেখানে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ব্যানারে দলীয় নামে ঘোষণা দিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, আমাদের ছাত্র অংশগ্রহণ করেছে। অন্যান্য কয়েকটি দল, এমনকি ইসলামী ছাত্র আন্দোলন নামে একটি দল নামে করেছে, কেউ কেউ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে করেছে, কেউ সমন্বিত শিক্ষার্থী সংসদ নামে করেছে, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নামে করেছে, অপরাজেয় 71, অদম্য 24 নামে করেছে। কিন্তু যারা স্বনামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি, তার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। যারা আজকে জয়ী হয়েছে তাদের দেখলাম প্যানেলটা ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সেই ব্যানারে যারা জয়ী হয়েছে, আমি আবারও ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের 2024-এর ছাত্র গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সবচেয়ে বড় সংগ্রামের নাম হচ্ছে, আমরা আরেকটি সংগ্রামে লিপ্ত আছি। সেই সংগ্রাম হচ্ছে বাংলাদেশের নতুন যাত্রায় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম। আমাদের এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম চালু রাখতে হবে। নতুন রাজনৈতিক সংস্কৃতির ধারা প্রচলন করতে হবে। সেই সংস্কৃতি কি? গণতান্ত্রিক সংস্কৃতি, সহনশীলতার সংস্কৃতি, সহমর্মিতার সংস্কৃতি। এবং সহনশীলতা, সহমর্মিতার মধ্য দিয়ে আমরা পরস্পর রাজনৈতিক দলসমূহের মধ্যে আমরা প্রতিযোগিতা করব, রাজনীতির চর্চা করব। যদি আমরা ফ্যাসিবাদের পুনরুত্থান না চাই, ব্যক্তি স্বৈরতান্ত্রিক পদ্ধতি অথবা দলীয় স্বৈরতান্ত্রিক পদ্ধতির উত্থান না চাই, সংসদীয় একনায়কতন্ত্র না চাই এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কামনা না করি, তাহলে আমাদেরকে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখতে হবে, চর্চা করতে হবে, লালন করতে হবে।
এইভাবেই আমরা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা বিগত দিনের ফেসিবাদী অগণতান্ত্রিক রাজনৈতিক অপসংস্কৃতিকে বিলুপ্ত করতে পারবো, প্রসারিত করতে পারবো। ভালো রাজনৈতিক স্থাপনার মধ্য দিয়ে আমরা অপরাজনীতির বিলুপ্তি ঘটাতে পারবো। সেই রাজনৈতিক চর্চা আমাদেরকে করতে হবে। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু দিন শেষে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সবাইকে অভিনন্দন জানাবো, এটাই আমাদের নীতি হবে। আমাদের এখানে অনেকেই প্রশ্ন করেছে, এটা কি জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব রাখবে? আমি বলতে চাই, ডাকসু, রাকসু, চাকসু বিভিন্ন নির্বাচন আমার ছাত্র জমানা থেকে আমরা তখন ভোট দিয়েছি, দেখেছি যাদেরকে নির্বাচিত করেছি। এটা 80-র দশকের কথা বলছি, 70-এর দশকের শেষের দিকের ছাত্র আন্দোলন। যারা ডাকসুতে নির্বাচিত হয়েছে তারা বৃহৎ কোনো রাজনীতির মূল দলের ছাত্র সংগঠন না হলে জাতীয় রাজনীতিতে তারা আসতেই পারে না। কারণ আমরা নেব না, এখনো ডাকসুতে ভিপিজিএস পেয়েছে অনেক নেতা জাতীয় রাজনীতিতে আছেন, কেউ বা হারিয়ে গিয়েছেন। তাদের মধ্যে যারা বৃহৎ রাজনৈতিক সংগঠনের অন্তর্ভুক্ত ছিল তাদের কেউ কেউ জাতীয় সংসদে এসছে, বাকিরা এখনো পর্যন্ত লড়াই করছে, সংগ্রাম করছে আসার জন্য। আমি কারণ নিয়ে বলাটা ঠিক হবে না, আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, কিন্তু এখনো পর্যন্ত কামিয়াব হয় না। এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় রাজনীতি এবং ছাত্র রাজনীতির একটা পোস্টমর্টেম বিশ্লেষণ। তবে এটা আমি উৎসাহিত করি যে বাংলাদেশের ছাত্র রাজনীতি এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস থেকে শুরু করে, স্বাধীনতার পূর্ববর্তী ইতিহাস থেকে শুরু করে এখনো পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন যা কিছুই হয়েছে, সামাজিক পরিবর্তন হয়েছে, ছাত্র সংসদগুলোর নির্বাচনের মধ্য দিয়ে সেটা হয়েছে, অথবা ছাত্র রাজনীতির মধ্য দিয়ে সেটা হয়েছে। সেই রাজনীতির সূতিকাগার এবং ছাত্র আন্দোলনের সূতিকাগার, রাষ্ট্রীয় পরিবর্তনের সূতিকাগার, সেই বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র রাজনীতির চর্চা থাকতেই হবে। যারা ছাত্র রাজনীতির বিপক্ষে বলেন বা ছাত্র রাজনীতির বন্ধের কথা বলেন, আমি তাদের বিরুদ্ধে। কারণ রাজনীতির চর্চা, শিক্ষাঙ্গন, পাঠশালা হচ্ছে বিশ্ববিদ্যালয়, সেখান থেকে জাতীয় রাজনীতির নেতৃত্ব উঠে আসে ক্রমবিকাশের মধ্য দিয়ে। আমরা ছাত্র রাজনীতি করেছি, আমাদের সাথে অনেকেই বাংলাদেশের জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠিত, তারা জাতিকে বিভিন্নভাবে রাজনীতির ক্ষেত্রে অবদান রাখছেন। তাদের আমরা অবদান রাখতে পারছি কিনা জানি না, তবে আমরা চেষ্টা করছি। তবে রাজনীতির শিক্ষা শুরু হতে হবে ছাত্র রাজনীতি দিয়ে। তবে এমন ছাত্র রাজনীতি চাই না যে ছাত্র রাজনীতি ফেসিবাদী গোষ্ঠীর অতীতে নজির স্থাপন করে দিয়েছে। আমরা এমন ছাত্র রাজনীতি চাই যে ছাত্র রাজনীতির মূল সূত্র হবে বাংলাদেশে জবাবদিহিতামূলক, সাম্যভিত্তিক, সুশাসন এবং নৈতিকতার রাজনীতি প্রতিষ্ঠা করবে। এটা আমাদেরই অঙ্গীকার যে আমরা এমন রাষ্ট্র ব্যবস্থা, এমন সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই সামনের জীবনে, যার মূল ভিত্তি হবে এদেশের সমাজের, রাষ্ট্রের সর্বক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহিতার রাজনীতি সৃষ্টি করা এবং সুশাসন, নৈতিকতার রাজনীতি সৃষ্টি করা, সাম্য এবং মানবিক মর্যাদা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করা রাজনীতি আমরা অব্যাহত রাখতে চাই। সুতরাং আমরা এই রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনের জন্য আমরা নিজেরা সংগ্রাম করি, প্রস্তুত হই এবং প্রতিষ্ঠা করি। এই আহ্বান জানিয়ে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উত্তরোত্তর সমৃদ্ধি এবং বিকাশ কামনা করে বিদায় নিচ্ছি। আমার আজকের বক্তব্যগুলো হয়তো রাজনৈতিকভাবে অনেক কঠিন লাগবে, কিন্তু আমার অনুরোধ সাংবাদিক বন্ধুদের এগুলো খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে আপনারা প্রচার করবেন, যাতে আমরা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটি বিশাল উন্নয়ন দেখতে পাই, প্রতিষ্ঠা দেখতে পাই, পরিবর্তন দেখতে পাই। ধন্যবাদ।